এখন আপনি এমন এক রোমাঞ্চকর অভিযাত্রা সূচনা করতে যাচ্ছেন যা আপনার জীবনকে গভীরভাবে রূপান্তরিত করবে। প্রতিটি অর্জিত ফলাফল আপনাকে নিজের এবং সেই জগতের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে যেখানে আপনি জন্মেছেন। এই নতুন মানসিক শক্তির সঙ্গে আসবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটি মানব কল্যাণে প্রয়োগ করার, যা মাইন্ড কন্ট্রোল পদ্ধতির মূল দর্শন। অন্য কোনো উদ্দেশ্যে আপনি এটি ব্যবহার করতে পারবেন না, এ বিষয়ে আপনি শীঘ্রই জানতে পারবেন। একজন পশ্চিমা নগর পরিকল্পনাবিদের অফিসের দরজা বন্ধ হল। বাইরে তার সচিব চিন্তিত মুখে বসে রইলেন। একটি শপিং মলের নকশা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ সাপ্তাহিক বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা জরুরি। এমন পরিস্থিতিতে অনেকেই দিশেহারা হয়ে পড়তেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই পরিকল্পনাবিদ ছিলেন সম্পূর্ণ নিরুত্তাপ। তিনি নিজের ডেস্কে বসলেন, চোখ বন্ধ করলেন এবং সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেলেন। যে কেউ দেখলে ভাবতে পারত তিনি হয়তো আসন্ন সংকটের মুখে নিজেকে সামলে নিচ্ছেন। 10 মিনিট পর তিনি ধীরে ধীরে চোখ খুললেন, উঠে দাঁড়ালেন এবং সচিবের দিকে এগিয়ে গেলেন। শান্ত কণ্ঠে বললেন, আমার মনে হচ্ছে আমি এটি খুঁজে পেয়েছি। আমার গত বৃহস্পতিবার হার্টফোর্ডে থাকা সংক্রান্ত ব্যয়তালিকা দেখো। আমি কোন রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েছিলাম। তিনি রেস্টুরেন্টে ফোন দিলেন। নকশাগুলো সেখানে পাওয়া গেল। এই পরিকল্পনাবিদ ছিলেন সিলভা মাইন্ড কন্ট্রোল পদ্ধতিতে প্রশিক্ষিত। এটি এমন এক বিশেষ পদ্ধতি যা আমাদের মস্তিষ্কের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে। তার মধ্যে অন্যতম ক্ষমতা হল ভুলে যাওয়া স্মৃতিগুলো পুনরুদ্ধার করার দক্ষতা। এটি এমন এক শক্তি যা সাধারণত আমাদের অনুশীলিত মনে অগোচর থেকে যায়। এই ধরনের সক্ষমতা ইতিমধ্যেই 5 লক্ষেরও বেশি মানুষ অর্জন করেছেন এবং তাদের জীবন আমূল পরিবর্তিত হয়েছে। তবে যখন ওই পরিকল্পনাবিদ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন, তখন তিনি আসলে কি করছিলেন? অন্য এক প্রশিক্ষিত ব্যক্তির অভিজ্ঞতা হয়তো এর উত্তর দিতে পারে। গতকাল বারমুডায় আমি এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সম্মুখীন হলাম। নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমার ফ্লাইট ছাড়ার ঠিক 2 ঘন্টা আগে আমি আবিষ্কার করলাম আমার প্লেনের টিকিট কোথাও খুঁজে পাচ্ছি না। আমি এবং আরও 2 জন প্রায় 1 ঘন্টা ধরে অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণ খুঁজেছি, কার্পেটের নিচে, ফ্রিজের পেছনে, এমনকি আমি আমার লাগেজ 3 বার খোলার পরেও টিকিটের কোনো খোঁজ মেলেনি। শেষমেশ আমি একটি শান্ত জায়গা খুঁজে নিয়ে আমার মাইন্ড কন্ট্রোল লেভেলে প্রবেশ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার মনে হল আমি আমার টিকিট দেখতে পাচ্ছি, যেন সেটি আমার সামনে রয়েছে। দৃশ্যটি এতটাই স্পষ্ট ছিল যে আমি বুঝতে পারলাম এটি কোনো বইয়ের স্তূপের মাঝে একটি আলমারির নিচের দিকে লুকানো রয়েছে। আমি দৌড়ে গিয়ে আলমারি খুললাম এবং সেখানে ঠিক ওই জায়গাতেই আমার টিকিট ছিল। যারা সিলভা মাইন্ড কন্ট্রোল সম্পর্কে জানেন না, তাদের কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এর প্রতিষ্ঠাতা হোসে সিলভা আপনাকে আরও বিস্ময়কর মানসিক ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই দক্ষতাগুলো অর্জন করা যতটা সহজ তা আপনি কল্পনাও করতে পারবেন না। হোসে সিলভা তার সারা জীবন গবেষণায় নিবেদন করেছেন কিভাবে আমাদের মস্তিষ্ককে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়। তার গবেষণার ফলাফল হল মাত্র 4 থেকে 4-8 ঘন্টার প্রশিক্ষণ কর্মসূচি, যা যেকোনো ব্যক্তিকে নিম্নলিখিত ক্ষমতাগুলি অর্জনে সক্ষম করে। মনে করা হয় যে ভুলে যাওয়া তথ্য পুনরুদ্ধার করা, ব্যথা নিয়ন্ত্রণ করা, দ্রুত রোগ নিরাময় করা, অপ্রয়োজনীয় অভ্যাস পরিত্যাগ করা, অন্তর্দৃষ্টি ও ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করা, এবং সর্বোপরি এটি আত্মবিশ্বাস ও এক অভ্যন্তরীণ প্রশান্তি এনে দেয় যা আমাদের জীবন নিয়ন্ত্রণের অনুভূতি আরও গভীর করে তোলে। এখন প্রথমবারের মতো আপনি এই পদ্ধতির মূল শিক্ষাগুলি বইয়ের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। হোসে সিলভা পূর্ব ও পশ্চিমা দর্শনের মিশ্রণে এই প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করেছেন, তবে এটি সম্পূর্ণরূপে বাস্তববাদী এবং জীবনযাপনের জন্য কার্যকর। তার শেখানো প্রতিটি কৌশল আমাদের জীবনকে আরও সুখী ও ফলপ্রসূ করে তুলতে সহায়তা করে। যতই আপনি এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অনুশীলন করবেন, ততই একের পর এক সাফল্য অর্জন করবেন। এতে আত্মবিশ্বাস এতটাই বৃদ্ধি পাবে যে আপনি এমন সব কীর্তি গড়তে পারবেন যা হয়তো আগে আপনার পক্ষে অসম্ভব বলে মনে হতো। তবে মনে রাখবেন,
বিজ্ঞান ইতিমধ্যেই প্রমাণ করেছে আপনার মস্তিষ্ক অলৌকিক কৃতিত্ব অর্জন করতে সক্ষম। এছাড়াও অর্ধলক্ষাধিক মানুষের বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করেছে যে সিলভা মাইন্ড কন্ট্রোল জীবনকে আমূল বদলে দিতে পারে। কল্পনা করুন, আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে দৃষ্টিশক্তি উন্নত করছেন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি তার অভিজ্ঞতা জানাচ্ছেন, যখন আমি প্রথম সিলভা মাইন্ড কন্ট্রোল কোর্সে অংশ নিই, তখনই লক্ষ্য করলাম আমার চোখের দৃষ্টিশক্তি উন্নতি হচ্ছে। ছোটবেলা থেকেই আমার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। 10 বছর চশমা পরার পর আমার 33 বয়সে আবার চশমার প্রয়োজন হয়। বিশেষ করে আমার বাম চোখ ছিল ডান চোখের তুলনায় 3 গুণ দুর্বল। 1945 সালে প্রথমবারের মতো আমি পাঠ্যপুস্তক পড়ার জন্য চশমা পরেছিলাম। 1948-49 সালের দিকে আমাকে দ্বৈত লেন্স বাইফোকাল চশমা পরতে হয়, যা ধীরে ধীরে আরও শক্তিশালী করা হয়েছিল। কিন্তু মাইন্ড কন্ট্রোল প্রশিক্ষণের পর আমি অনুভব করলাম যে আমার চোখের দৃষ্টি উন্নত হচ্ছে। যদিও এখনও বই পড়ার জন্য চশমা প্রয়োজন, তবে আমার দৃষ্টিশক্তি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। পরিবর্তন এত দ্রুত হচ্ছিল যে আমি যতক্ষণ সম্ভব অপেক্ষা করলাম চক্ষু পরীক্ষা করানোর আগে। এই বইয়ের প্রতিটি অধ্যায় আপনাকে শেখাবে কিভাবে আপনার মস্তিষ্কের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে জীবনকে আরও কার্যকর ও আনন্দময় করে তুলবেন। আপনি যা কল্পনাও করেননি, সেই বিস্ময়কর ক্ষমতাগুলো এখন আপনার হাতের নাগালে। আমি এমনকি 20 বছর পুরনো চশমায় ফিরে গিয়েছিলাম। যখন স্থানীয় অপটোমেট্রিস্ট আমার চোখ পরীক্ষা করলেন, তিনি সম্মত হলেন যে নতুন লেন্স আসা পর্যন্ত পুরনো চশমাই ভালো কাজ করবে। এটি এখন আপনার কাছে রহস্যময় লাগতে পারে, তবে যখন আপনি 10ম অধ্যায় পড়বেন, তখন বুঝতে পারবেন কিভাবে গ্র্যাজুয়েটরা তাদের মনকে শরীরের উপর নিয়ন্ত্রণ করতে শিখেছে, যা প্রাকৃতিক নিরাময়ের গতি বাড়ায়। এই কৌশলগুলো আশ্চর্যজনকভাবে সহজ, যেমন আপনি দেখতে পাবেন নিচের চিঠিতে, যা লিখেছেন একজন নারী, যিনি 4 মাসে 2-6 পাউন্ড অবাঞ্ছিত ওজন কমিয়েছেন। প্রথমে আমি একটি গার্লফ্রেন্ড কল্পনা করলাম এবং একটি টেবিল দেখলাম, যেখানে আইসক্রিম, কেকসহ এমন সব খাবার ছিল যা আমার ওজন বাড়িয়ে দেয়। এরপর আমি সেই টেবিলের উপর একটি বড় লাল চিহ্ন আঁকলাম এবং নিজেকে আয়নায় দেখলাম, একটি কার্নিভালের বিকৃত আয়নায়, যেখানে আমি খুব চড়া দেখাচ্ছিলাম। এরপর আমি একটি স্বর্ণালী আলোতে ঘেরা দৃশ্য কল্পনা করলাম, যেখানে প্রোটিন সমৃদ্ধ খাবার ছিল, টুনা মাছ, ডিম, চর্বিহীন মাংস। আমি সেই দৃশ্যের উপর একটি বড় স্বর্ণালী চেক মার্ক দিলাম এবং আয়নায় নিজেকে লম্বা ও চিকন দেখতে পেলাম। মানসিকভাবে আমি নিজেকে বললাম যে আমি শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে চাই। আমি আমার বন্ধুদের কণ্ঠ শুনতে পেলাম, যারা আমাকে বলছিল, তুমি দেখতে অসাধারণ লাগছ। আমি সবকিছু একটি নির্দিষ্ট তারিখের মধ্যে ঘটতে দেখলাম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ আমি আমার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম এবং আমি সফল হয়েছিলাম। আমি সারা জীবন ডায়েটিং করে আসছি, কিন্তু এটি ছিল একমাত্র পদ্ধতি যা আমার জন্য কার্যকর হয়েছে। এটাই মাইন্ড কন্ট্রোল, একটি গভীর ধ্যানমগ্ন স্তরে যাওয়া, যেখানে আপনি নিজের মনকে প্রশিক্ষিত করতে পারেন এবং নিজের ভাষায় চিত্র ও শব্দের মাধ্যমে প্রভাবিত করে আশ্চর্যজনক ফলাফল আনতে পারেন। যারা অনুশীলন চালিয়ে যান, তাদের জন্য এই ফলাফলগুলোর কোনো শেষ নেই। আপনি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ বই নয়। এটি আপনাকে সহজ ধাপে ধাপে ধ্যানে নিয়ে যাবে এবং ধ্যানের বিভিন্ন উপায়ে ব্যবহার শেখাবে, যতক্ষণ না আপনি এমন কিছু করতে সক্ষম হবেন যা বেশিরভাগ মানুষ অসম্ভব বলে বিশ্বাস করে। এটি একটি বইয়ের মধ্যে আরেকটি বই। বাইরের অংশ 1, 2 এবং 1-7-2-0 অধ্যায়, যা লিখেছেন ফিলিপ মিয়েলে, যেখানে মাইন্ড কন্ট্রোলের বিস্ফোরণ দৃশ প্রসারের বর্ণনা এবং এর মাধ্যমে হাজারো মানুষের উপকারিতার কথা বলা হয়েছে। ভিতরের বইতে মিস্টার সিলভা মাইন্ড কন্ট্রোল ক্লাসের বিভিন্ন কৌশল শেয়ার করেছেন। ক্লাসের অভিজ্ঞতা দলগত হওয়ায় এর ফলাফল দ্রুত ও নাটকীয় হয়। তবে যদি আপনি মিস্টার সিলভার নির্দেশনা অনুসরণ করেন এবং ধাপে ধাপে অনুশীলন করেন, তাহলে এই কৌশলগুলো আপনার জীবনকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই বদলে দেবে। জোসে সিলভা, মনের শক্তির এক অসাধারণ যাত্রা। জোসে সিলভা 1914 সালের 1 আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডো শহরে জন্মগ্রহণ করেন।
শৈশবেই তিনি কঠিন বাস্তবতার মুখোমুখি হন। মাত্র 4 বছর বয়সে তার বাবা মারা যান। কিছুদিন পর তার মা পুনরায় বিয়ে করেন এবং তিনি, তার বড় বোন ও ছোট ভাই তাদের নানির কাছে চলে যান। জীবনের বোঝা তার কাঁধে চেপে বসে যখন তিনি মাত্র 6 বছর বয়সে পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন। তিনি সংবাদপত্র বিক্রি করতেন, জুতা পালিশ করতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে তিনি তার ভাইবোনদের পড়াশোনা করতে দেখতেন, আর তারা তাকে পড়তে ও লিখতে সাহায্য করত। স্কুলের গণ্ডিতে তিনি কখনোই পা রাখেননি, শুধু শিক্ষক হিসেবে বাদে। একদিন এক সেলুনে চুল কাটানোর অপেক্ষায় বসে থাকাকালীন তার জীবনের মোড় ঘুরে যায়। কিছু পড়ার খোঁজে তিনি একটি পুস্তিকা তুলে নেন, যা ছিল রেডিও মেরামতের এক দূরশিক্ষা কোর্সের পাঠ। তিনি সেটি ধার নিতে চাইলেন, কিন্তু নাপিত শুধুমাত্র একটি শর্তে তা ভাড়া দিতে রাজি হলেন। জোসেকে প্রতি সপ্তাহে $1 দিতে হবে এবং কোর্সের পরীক্ষাগুলো নাপিতের নামে সম্পন্ন করতে হবে। এভাবেই শুরু হয় জোসের আত্মশিক্ষার পথ চলা। কিছুদিন পর নাপিতের দোকানে একটি সার্টিফিকেট ঝুলতে দেখা গেল, কিন্তু আসল দক্ষতা অর্জন করেছিল জোসে। মাত্র 5 বছর বয়সেই তিনি শহরের অন্যতম জনপ্রিয় রেডিও মেরামতকারী হয়ে ওঠেন। তার ব্যবসা ক্রমেই বড় হতে থাকে এবং তিনি তার ভাইবোনদের উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করতে থাকেন। কিন্তু জোসে শুধু রেডিও মেরামতের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না। তিনি মনের গভীর রহস্য উন্মোচনের পথে পা বাড়ালেন। মানব মস্তিষ্কের সম্ভাবনা নিয়ে প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে অন্তর্ভুক্তির সময় এক মনোরোগ বিশেষজ্ঞ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে বিছানা ভিজিয়ে ফেলো? তুমি কি নারীদের পছন্দ করো? 3 সন্তানের পিতা জোসে এই প্রশ্নে বিস্মিত হলেন। এই বিশেষজ্ঞ তো নিশ্চয়ই মানুষের মন সম্পর্কে অনেক জানেন, তাহলে এত অদ্ভুত প্রশ্ন কেন? এই চিন্তাই তাকে মানব মস্তিষ্ক নিয়ে গভীর গবেষণার পথে ঠেলে দিল। তিনি জানতে চাইলেন, মানুষের শেখার ক্ষমতা কি মানসিক প্রশিক্ষণের মাধ্যমে বাড়ানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই তাকে সেনাবাহিনীতে ইলেকট্রনিক্স প্রশিক্ষক হিসেবে কাজ করতে হয়। যুদ্ধ শেষে তিনি যখন পুনরায় তার ব্যবসা গড়ে তোলেন, তখনই নতুন করে গবেষণায় মন দেন। তিনি লক্ষ্য করলেন, মস্তিষ্ক তখনই বেশি কার্যকর হয় যখন এটি কম সক্রিয় থাকে। কম তরঙ্গের সময়, যেমন আলফা ও থেটা স্তরে, মস্তিষ্ক অনেক বেশি তথ্য গ্রহণ ও সংরক্ষণ করতে পারে। কিন্তু সমস্যা ছিল, এই স্তরগুলো সাধারণত ঘুম বা দিবাস্বপ্নের সাথে সম্পর্কিত, যেখানে স্বাধীন চিন্তার অভাব থাকে। তিনি বুঝতে পারলেন, হিপনোটিজম একদিকে মস্তিষ্ককে শান্ত করে, কিন্তু এতে স্বাধীন চিন্তার সুযোগ থাকে না। তাই তিনি এক নতুন উপায় খুঁজতে থাকলেন, একটি বিশেষ মানসিক প্রশিক্ষণ পদ্ধতি যা মস্তিষ্ককে শান্ত রাখবে, কিন্তু একই সাথে আরও বেশি কার্যকর করবে। মাইন্ড কন্ট্রোলের জন্ম। জোসে তার সন্তানদের অপেক্ষামূলকভাবে কিছু মানসিক ব্যায়াম প্রয়োগ করতে শুরু করলেন। এতে তারা দ্রুত শিখতে লাগল এবং পরীক্ষার ফলও উল্লেখযোগ্যভাবে ভালো হতে থাকল। 3 বছর পর তিনি নিশ্চিত হলেন, এই কৌশল বাস্তবেই কাজ করে। 1953 সালে এক রাতে তার মেয়ে এই পদ্ধতির মাধ্যমে পড়াশোনা করছিল। জোসে তার মেয়েকে কিছু প্রশ্ন করলেন এবং হঠাৎ সে এমন এক প্রশ্নের উত্তর দিল যা এখনো করা হয়নি। সে কি সত্যিই বাবার মনের কথা পড়তে পারছিল? তখনই তিনি বুঝলেন, তার আবিষ্কার শুধু শেখার দক্ষতা বাড়ায় না, বরং মানুষের অন্তর্দৃষ্টি ও ESP এক্সট্রাসেন্সরি পারসেপশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কেও জাগ্রত করতে পারে। এই বিষয়টি পরীক্ষার জন্য তিনি আরও 3-9 জন শিশুর ওপর প্রয়োগ করলেন এবং সবারই একই রকম উন্নতি হল। এভাবেই জন্ম নিল সিলভা মাইন্ড কন্ট্রোল, ইতিহাসের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি যা যে কাউকে তার অন্তর্দৃষ্টি জাগ্রত করতে শেখাতে পারে। বিশ্বজুড়ে বিস্তার। জোসের গবেষণা ধীরে ধীরে বৈজ্ঞানিক স্বীকৃতি পেতে থাকল। তার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের জীবন বদলে ফেললেন। মাইগ্রেনের কষ্টে ভোগা এক নারী মাইন্ড কন্ট্রোল শিখে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। একজন মানসিক চিকিৎসক তার সব রোগীকে মাইন্ড কন্ট্রোল শেখার পরামর্শ দিতে লাগলেন। একজন বিজ্ঞাপন নির্মাতা, যার আগে একটি ক্যাম্পেইন তৈরি করতে 2 মাস লাগত, এখন মাত্র 2 মিনিটে মূল ধারণা পেয়ে যাচ্ছিলেন।
শিকাগো হোয়াইট সক্স বেসবল দলের 4 জন খেলোয়াড় এই প্রশিক্ষণ নিয়ে তাদের গড় স্কোর নাটকীয়ভাবে বাড়িয়ে তুললেন। এমন হাজারো সফলতার গল্প মাইন্ড কন্ট্রোলকে বিশ্বজোড়া জনপ্রিয় করে তুলেছে। আজ বিশ্বের ৫-০টি রাজ্য ও ৩-৪টি দেশে সিলভা মাইন্ড কন্ট্রোল সেন্টার রয়েছে। কিন্তু এত বিশাল সাফল্যের পরেও জোসে সিলভা নিজেকে কোনো ধর্মগুরু বা রহস্যময় ব্যক্তিত্বে পরিণত করেননি। তিনি এক সাধারণ মানুষ, যিনি বিশ্বাস করেন, আমি তোমার জীবন বদলাইনি, এটা তুমি নিজেই করেছ, তোমার নিজের মনের শক্তি দিয়ে। এই বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে জোসে সিলভা নিজেই তোমাকে শেখাবেন কিভাবে নিজের মনের ক্ষমতা ব্যবহার করে নিজের জীবন বদলানো যায়। অধ্যায় ৩, কিভাবে মেডিটেশন করবেন। নোট: এই অধ্যায় এবং অধ্যায় ১-৬ পর্যন্ত হোসে সিলভা তার সিলভা মাইন্ড কন্ট্রোল কোর্সের মৌলিক বিষয়গুলো শেখাবেন। এই অধ্যায়গুলো আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে, তাই এগুলো ভালোভাবে বোঝার জন্য ভূমিকা অংশে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন। আমি আপনাকে মেডিটেশন শেখাব। যখন আপনি এটি শিখবেন, তখন আপনি এমন এক মানসিক স্তরে পৌঁছাবেন যেখানে আপনি আপনার কল্পনাশক্তিকে মুক্ত করে সমস্যার সমাধান করতে পারবেন। তবে আপাতত আমরা কেবল মেডিটেশন নিয়েই আলোচনা করব, সমস্যার সমাধান নিয়ে কাজ করব পরবর্তী পর্যায়ে। যেহেতু আপনি এটি শিখতে যাচ্ছেন কোনো অভিজ্ঞ গাইড ছাড়াই, তাই আমি এখানে একটু আলাদা এবং তুলনামূলকভাবে ধীরগতির একটি পদ্ধতি ব্যবহার করব। তবে এতে আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনি শুধুমাত্র মেডিটেশন শিখেও থেমে যান, তাও আপনার জীবনে পরিবর্তন আসবে। কারণ মেডিটেশনে এক অনন্য সৌন্দর্য আছে, যা আপনাকে প্রশান্তি এনে দেবে। যত গভীরভাবে আপনি ধ্যান করবেন, ততই আপনি আপনার অন্তরের গভীরে প্রবেশ করবেন এবং এমন এক অভ্যন্তরীণ প্রশান্তি খুঁজে পাবেন যা জীবনের কোনো বিপর্যয় ভাঙতে পারবে না। শরীর ও মন দুটোরই উপকার হবে। মেডিটেশন আপনার শরীরের জন্য উপকারী। প্রথম দিকে আপনি দেখবেন, যখন আপনি ধ্যান করবেন তখন দুশ্চিন্তা ও অপরাধ বোধ থেকে মুক্ত থাকবেন। মেডিটেশনের অন্যতম সৌন্দর্য হল, আলফা স্তরে অফলাভও আপনি কোনো অপরাধ বোধ বা রাগ অনুভব করতে পারবেন না। যদি এমন কোনো অনুভূতি প্রবেশ করে, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ধ্যানের স্তর থেকে বেরিয়ে আসবেন। কিন্তু ধীরে ধীরে এই অনুভূতিগুলো দূর হয়ে যাবে এবং একসময় সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। এর মানে হল, আমাদের মনের সেই নেতিবাচক ক্রিয়াকলাপ, যা আমাদের শরীরকে অসুস্থ করে তোলে, তা আর কাজ করবে না। আমাদের শরীর প্রকৃতিগতভাবে সুস্থ থাকার জন্যই তৈরি। এর ভেতরে নিজস্ব নিরাময় ক্ষমতা, হিলিং পাওয়ার রয়েছে। কিন্তু আমরা যখন নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন এই নিরাময়ের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। মেডিটেশন হল মাইন্ড কন্ট্রোলের প্রথম ধাপ। এটি নিজেই আমাদের শরীরের সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এবং সেই শক্তি পুনরুদ্ধার করতে পারে, যা আমরা আগে দুশ্চিন্তা ও মানসিক চাপের পেছনে নষ্ট করতাম। কিভাবে আলফা স্তরে প্রবেশ করবেন? ১. সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যান শুরু করুন। ঘুম থেকে ওঠার পর, যদি প্রয়োজন হয়, তবে প্রথমে বাথরুমে যান। এরপর আবার শুয়ে পড়ুন। যদি ঘুমিয়ে পড়ার ভয় থাকে, তাহলে অ্যালার্ম সেট করুন ৫ মিনিটের জন্য। চোখ বন্ধ করুন এবং চোখের পাপড়ির পিছনে ২০ ডিগ্রি উপরে তাকান। কেন জানি না, তবে এই চোখের অবস্থান মস্তিষ্ককে স্বয়ংক্রিয়ভাবে আলফা তরঙ্গ তৈরি করতে সাহায্য করে। ধীরে ধীরে ১০০ থেকে ১ পর্যন্ত উল্টো গণনা করুন। প্রতি ২ সেকেন্ডে একটি সংখ্যা গুনতে থাকুন। আপনার মন পুরোপুরি গণনায় নিবদ্ধ রাখুন। প্রথম দিনেই আপনি আলফা স্তরে পৌঁছে যাবেন। প্রথম অভিজ্ঞতা কেমন হবে? কেউ বলেন, এটি দারুণ ছিল। আবার কেউ বলেন, আমি কিছুই অনুভব করিনি। এর কারণ একেকজনের মানসিক স্তরের সাথে পরিচিতি একেক রকম। কিন্তু সবাই কমবেশি এই স্তরে আগে থেকেছেন, হয়তো অবচেতনভাবে। যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা আলফা স্তরেই থাকি। আমরা যখন ঘুমের গভীর স্তর থিটা তেরে থেকে বেটা স্তরে বিটা, অর্থাৎ সম্পূর্ণ জাগ্রত অবস্থায় আসি, তখন আমরা স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য আলফা স্তরে থাকি।
তাই প্রথমবার কিছু অনুভব না করলেও চিন্তার কিছু নেই। শুধু ধৈর্য ধরে অনুশীলন করুন। কতদিন অনুশীলন করবেন? প্রথম 1-0 দিন 1-0-0 থেকে 1 পর্যন্ত গণনা করুন। পরবর্তী 1-0 দিন 5-0 থেকে 1 পর্যন্ত। এরপর 1-0 দিন 2-5 থেকে 1 পর্যন্ত। এরপর 1-0 দিন 1-0 থেকে 1 পর্যন্ত। এরপর প্রতিদিন 5 থেকে 1 পর্যন্ত গণনা করুন। এই পর্যায় পর্যন্ত এলে আপনি যে কোনো সময় মেডিটেশন করতে পারবেন, শুধু একটু সময় বের করতে হবে। যে কোনো সময় মেডিটেশন করার সহজ পদ্ধতি। একটি আরামদায়ক স্থানে বসুন। চেয়ারে বা বিছানায় বসতে পারেন। পা মাটিতে রাখুন বা যোগাসনের লোটাস পজিশনে বসতে পারেন। শরীরের প্রতিটি অংশ ধাপে ধাপে শিথিল করুন। বাম পা, ডান পা, হাত, ঘাড়, মুখ, চোখ, মাথার তালু। প্রতিদিন 2-3 বার মেডিটেশন করুন, 1-5 মিনিট করে। চিত্রকল্প বা ভিজুয়ালাইজেশন অনুশীলন। এই মেডিটেশন পদ্ধতির মূল শক্তি হল মানসিক পর্দা, ম্যানোস্ক্রিন তৈরি করা। চোখ বন্ধ করে কল্পনা করুন একটি বিশাল সিনেমার পর্দা আপনার সামনে আছে। পর্দায় একটি সাধারণ জিনিস কল্পনা করুন, যেমন একটি কমলা বা একটি আপেল। প্রতিবার ধ্যানের সময় এটিকে স্পষ্টভাবে দেখতে চেষ্টা করুন। কেন এটি গুরুত্বপূর্ণ? আমাদের মস্তিষ্ককে অনেকে একটি মাতাল বানরের ড্রাঙ্কেন মঙ্কি সাথে তুলনা করেন, কারণ এটি একটি চিন্তা থেকে আরেকটিতে ছুটে বেড়ায়। কখনো মাথা ব্যথা, কখনো মানসিক চাপ, কখনো আলসার তৈরি করে। কিন্তু একবার যদি আমরা আমাদের মনকে প্রশিক্ষিত করি, তাহলে এটি অসাধারণ কিছু করতে পারবে। আপনার কাজ হল আপনার মস্তিষ্ককে শান্ত করতে শেখানো এবং একটি নির্দিষ্ট কল্পচিত্রে স্থির রাখা। শেষ কথা, এটি শুধুই একটি মেডিটেশন পদ্ধতি নয়, এটি একটি অভ্যন্তরীণ শান্তির যাত্রা। প্রথম দিকে এটি উত্তেজনাপূর্ণ লাগবে, কিন্তু পরে এটি আপনার জীবনের অংশ হয়ে যাবে। কেউ কেউ এই পর্যায়ে এসে ধ্যান ছেড়ে দেন, কিন্তু তারা ভুলে যান এটি কোনো মৌখিক আনন্দের জন্য নয়, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণের প্রথম ধাপ। আপনি কি এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত? অধ্যায় 4, গতিশীল ধ্যান। আপনি যে ধ্যান পদ্ধতিটি এখন পর্যন্ত শিখেছেন এবং আশা করি অনুশীলনও করেছেন, সেটি নিষ্ক্রিয় ধ্যান নামে পরিচিত। তবে ধ্যান মানেই শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকা নয়। গভীর ধ্যানের স্তরে পৌঁছানোর অনেক উপায় আছে। কেউ কেউ ওম, এক বা আমেনের মতো শব্দ উচ্চারণ করে বা মনে মনে আওড়ায়। কেউ নিঃশ্বাসের ওঠানামার দিকে মনোযোগ দেয়। কেউ শরীরের কোনো শক্তি বিন্দুতে মনোযোগ কেন্দ্রীভূত করে। কেউ ড্রামের স্পন্দিত শব্দ বা গির্জার সুরেলা সঙ্গীত শুনে গভীর ধ্যানে চলে যায়। এসব পদ্ধতি কিংবা এসবের সংমিশ্রণ আপনাকে এক প্রশান্ত ও গভীর ধ্যানের স্তরে নিয়ে যেতে পারে। আমি উল্টো গুনতে গুনতে ধ্যানে যাওয়ার পদ্ধতিটি বেশি পছন্দ করি। কেন? কারণ এটি শুরুতে কিছুটা মনোযোগ দাবি করে, আর মনোযোগী সফলতার মূল চাবিকাঠি। যখন আপনি এটি বারবার করবেন, তখন এটি আপনার মনের জন্য স্বাভাবিক হয়ে যাবে, এবং কয়েকবার গুনলেই আপনি সহজেই ধ্যানে প্রবেশ করতে পারবেন। প্রতিবার আপনি সফলভাবে গভীর ধ্যানে পৌঁছালে, আপনার মস্তিষ্ক একটি রেফারেন্স পয়েন্ট তৈরি করে। এটি এমন একটি মানসিক চিহ্ন যা আপনাকে পুনরায় সেই অভিজ্ঞতায় ফিরতে সাহায্য করবে। কিন্তু শুধু ধ্যানে বসে থাকা যথেষ্ট নয়। এটি প্রশান্তিদায়ক, স্বাস্থ্যের জন্য ভালো, তবে আপনার মস্তিষ্কের ক্ষমতা এর চেয়েও অনেক বেশি কিছু করার জন্য তৈরি। ধ্যানকে সক্রিয়ভাবে ব্যবহার করুন, সমস্যার সমাধান করুন, এবং আপনার জীবন বদলে ফেলুন। আপনার মস্তিষ্ককে পরিচালনা করুন। ধ্যানে বসার আগে ছোট্ট একটি কাজ করুন। গতকাল বা আজকের কোনো একটি আনন্দদায়ক মুহূর্ত মনে করুন। এটি হতে পারে 1 কাপ চমৎকার কফি পান করার মুহূর্ত, অথবা প্রিয় কারো সঙ্গে ভালো একটি কথা বলা। ধ্যানের স্তরে যাওয়ার পর এটি আপনার মানসিক পর্দায় দেখুন। যেন আপনি একটি সিনেমা দেখছেন। আপনি কি দেখেছিলেন? কি শুনেছিলেন? কেমন অনুভব করেছিলেন? আপনি দেখবেন ধ্যানমগ্ন অবস্থায় স্মৃতিগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। এটি কতটা কার্যকর?
ধরুন আপনি আপনার চাবি কোথায় রেখেছেন তা ভুলে গেছেন। সচরাচর কি হয়? আমরা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজি, তবুও পাই না। কিন্তু এবার ভিন্নভাবে চেষ্টা করুন। গভীর ধ্যানে যান, নিজেকে শেষবার চাবিটি হাতে নেওয়ার মুহূর্তে ফিরিয়ে নিন। ধাপে ধাপে পুনরায় সেই স্মৃতি রিপ্লে করুন। খুব সম্ভবত আপনি মনে করতে পারবেন চাবিটি কোথায় রেখেছিলেন। একইভাবে একজন ছাত্র যদি নিশ্চিত না হন যে পরীক্ষাটি এই বুধবার নাকি পরের বুধবার, সে ধ্যানে গিয়ে শিক্ষক কি বলেছিলেন তা মনে করতে পারবে। এগুলো ছোট ছোট উদাহরণ। এখন চলুন আরও বড় কিছু করি। আপনার চিন্তাগুলো বাস্তবে রূপ দিন। যদি বলি আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করা সম্ভব, এটি সম্ভব, তবে 4টি নিয়ম মেনে চলতে হবে। 1. আপনি যা চান তা সত্যিকারের মন থেকে চাইতে হবে। যদি কোনো বিষয় আপনার জন্য একেবারেই গুরুত্বহীন হয়, তবে আপনার মন সেটি বাস্তবায়নের জন্য যথেষ্ট শক্তি দেবে না। যেমন আগামীকাল সকালে আমি যে প্রথম মানুষটিকে দেখব, সে একটা লাল টুপি পরবে, এটি অর্থহীন এবং আপনার মন এটিকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি আপনি বলেন, আগামীকাল আমার বস খুব খুশি থাকবেন এবং আমার কাজের প্রশংসা করবেন, এটি একটি বাস্তবসম্মত ইচ্ছা, যা আপনার মন গ্রহণ করতে পারে। 2. আপনাকে বিশ্বাস করতে হবে যে এটি সম্ভব। যদি আপনার ক্লায়েন্টের কাছে পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুদ থাকে, তবে তাকে নতুন কিছু কেনাতে পারার সম্ভাবনা কম। তবে যদি সে একটু হলেও দ্বিধায় থাকে, তাহলে ধ্যানের মাধ্যমে আপনার মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়িয়ে আপনি তাকে রাজি করাতে পারেন। 3. আপনাকে এটি ঘটবে বলে প্রত্যাশা করতে হবে। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি চাইতে পারেন, বিশ্বাস করতেও পারেন, তবে আপনি অভ্যন্তরীণভাবে যদি না ভাবেন যে এটি সত্যিই ঘটবে, তবে আপনার অবচেতন মন পুরোপুরি কাজ করবে না। 4. আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। এটি একটি নিরঙ্কুশ সত্য। ধ্যানের মাধ্যমে কাউকে ক্ষতি করা সম্ভব নয়। যদি আপনি ধ্যানে গিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে হয় আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা আপনি নিজেই নেতিবাচক প্রভাব অনুভব করবেন। যদি বিশ্বাস না হয়, তাহলে নিজে পরীক্ষা করুন। গভীর ধ্যানে গিয়ে কাউকে মাথা ব্যথা দেওয়ার চেষ্টা করুন। ফলাফল কি হবে? হয় কিছুই হবে না, অথবা আপনার নিজের মাথায় ব্যথা করবে। আপনার মন যখন গভীর ধ্যানের স্তরে পৌঁছায়, তখন এটি শুধু ইতিবাচক শক্তির সঙ্গে কাজ করে। একটি ধাপে ধাপে অনুশীলন। আপনার সমস্যার সমাধান করুন। ধরুন আপনার বস সম্প্রতি বেশ রাগী এবং অসন্তুষ্ট। এটি আপনার কাজের পরিবেশের ওপর প্রভাব ফেলছে। এখন ধ্যানের মাধ্যমে এটি কিভাবে পরিবর্তন করবেন? ধাপ 1. ধ্যানে যান এবং সাম্প্রতিক একটি ঘটনা স্মরণ করুন যখন বস রাগান্বিত ছিলেন। এটি কিছুক্ষণের জন্য পুনরায় অনুভব করুন। ধাপ 2. এটি ধীরে ধীরে ডান দিকে সরিয়ে দিন এবং পরিবর্তে নতুন একটি দৃশ্য আনুন। দেখুন আপনার বস ভালো খবর পাচ্ছেন, আশপাশের সবাই হাসি খুশি, এবং তার মন ভালো হয়ে যাচ্ছে। ধাপ 3. এবার এটি ডান দিকে সরিয়ে আরও ভালো একটি দৃশ্য আনুন। দেখুন আপনার বস এখন সম্পূর্ণ খুশি, ঠিক যেমনটি আপনি চান। এবার ধীরে ধীরে 5 গুণে চোখ খুলুন। এটাই। আপনি এখন আপনার বাস্তবতাকে পরিবর্তনের জন্য শক্তিশালী এক প্রক্রিয়া চালু করেছেন। এটি কি সবসময় কাজ করবে? না, তবে এটি অবিশ্বাস্যভাবে কার্যকর। প্রথম কয়েকবার আপনি ভাবতে পারেন, এটি কাকতালীয় ঘটনা। কিন্তু যখন এটি বারবার ঘটতে থাকবে, আপনি বুঝতে পারবেন যে এটি সত্যিই কাজ করে। যদি ধ্যান করা বন্ধ করে দেন, তবে এই কাকতালীয় ঘটনাগুলোও কমে যাবে। ধ্যান আবার শুরু করলে সুযোগগুলো আবার বৃদ্ধি পাবে। বাস্তব উদাহরণ: একজন ট্যাক্সি চালকের সফলতা। নিউ জার্সির এক কলেজ ছাত্র টিম মাস্টার্স ট্যাক্সি চালানোর ফাঁকে ধ্যান করতেন। যখন যাত্রী কম থাকত, তিনি ধ্যানে গিয়ে কল্পনা করতেন, একজন ব্যক্তি সুটকেস হাতে এয়ারপোর্ট যেতে চাইছেন। প্রথমবার কিছুই ঘটেনি। তারপর একদিন এক